আসসালামু আলাইকুম। আমাদের স্কুল লাইফে বা কলেজ লাইফে আমাদেরকে ৭টা সিকিউ লিখতে হয়। অনেক ক্ষেত্রে যারা আমরা স্কুলে পড়ি এখন আমাদেরকে ৬টা সিকিউ লিখতে হয়। বিশেষ করে বাংলা প্রথম পত্র, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম নৈতিক শিক্ষা এই সাবজেক্টগুলোতে সিকিউ লিখতে যেয়ে আমরা অনেকে পেইন খাই এবং অনেক স্টুডেন্টকে আমরা চিনি যারা পরীক্ষার হলে ৬টা সিকিউ লিখে আসে, একটা বাদ দিয়ে আসে। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্ট প্রথম ৩ থেকে ৪টা সিকিউ যেভাবে লিখছে লাস্টের একটা বা ২টা সিকিউর অবস্থা ভয়াবহ খারাপ হয়। ফলশ্রুতিতে ওভারঅল মার্কটা কমে আসে। সো আমি অনেস্টলি বলব যে আমার পুরা ক্লাসের মধ্যে পুরা স্কুল লাইফ কলেজ লাইফ মিলায় আমার কোনো দিনই আমি সিকিউ বাদ দিয়ে আসিনি এবং আমার হাতের লেখা আমি গর্বের সহিত বলতে পারি যে ক্লাসের অন্য যে কারো চেয়ে ফার্স্ট ছিল। সো কীভাবে আমি আসলে টাইমলি সিকিউ লেখা শেষ করতাম এবং কিভাবে তোমরাও শেষ করতে পারবা সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা খুব ছোট হবে, সিগনিফিকেন্ট হবে, মনোযোগ সহকারে দেখিও। এই ভিডিওটা সবার জন্য, এসএসসি, এইচএসসি, এসএসসি 26 ব্যাচ সবার জন্য। সো আমরা প্রথমে আগে একটু অ্যানাটমি বুঝব। অ্যানাটমি অফ রাইটিং। সো এইখানে একটু মনোযোগ, এটা আমার পুরাতন একটা ভিডিও থেকে নেওয়া এবং এটা বোঝার কারণে তুমি একটু আমার হাতের দিকে তাকাও। এটা আমার হাত, হ্যাঁ? আমার হাতের এখানে কিন্তু মাসেল আছে বিভিন্ন রকম, এখানেও মাসেল আছে, কন্ট্রাক্ট করে। আমি মেইনলি লিখি কি দিয়ে? এই দুইটা আঙ্গুল দিয়ে, তাই না? সো এখন একটু আমি যখন হাত নড়াচ্ছি তুমি একটু দেখো দেখি আমার কোন মাসেলটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে। এই যে আঙ্গুলের এখানকার যে মাসেলটা এ হলো মেইন মুভমেন্ট করে, সাথে সাব হেল্পার হিসেবে আমার ফোর আর্মসের মাসেলগুলা কাজ করতেছে। আমাদের হাতে দ্রুত লেখার সময় আমাদের মূলত এই যে এইখানে একটা দেখতে পাচ্ছ না গোস্ত, এই যে এই গোস্তটা হলো মেইন, এ হলো মেইন স্পিড কন্ট্রোলার। সো আমি যদি এটাকে ট্রেন করতে পারি, তুমি দেখো আমার আঙ্গুলের কিন্তু এই অংশটা মোটামুটি মোটা, অর্থাৎ আমি লিখে লিখে এটা কাইন্ড অফ ট্রেন্ড হয়েছে এবং এটাকে আমি ম্যানুয়ালি যে কোনো মাসল, এনি মাসল যেখানে মাসল আছে তার মানে এটা ট্রেন করা পসিবল। সো আমরা প্রথমে এটাকে ট্রেন করব। এটাকে ট্রেন করার জন্য আমি একটু একটা এক্সারসাইজ নিজে আবিষ্কার করছিলাম, সেটা হলো দেখো আমার হাতের মুভমেন্টের সময় যে মাসলটা ইউজ হচ্ছে এইটা এবং এইটা, আমি যদি এরকম করি তা দেখো এক্স্যাক্টলি সেম মাসেল ইউজ হচ্ছে। সো আমি এরকম একটা এক্সারসাইজ বানাইছিলাম যেটা হলো আমি রেগুলারলি, দিনে বেশি না, 2 থেকে 2.5 মিনিট বা 5 মিনিট, অর্থাৎ আমি রেগুলারলি জাস্ট 5 মিনিটস ফিঙ্গার এক্সারসাইজ করব। কতক্ষণ করব? এই ধরো প্রতি সেটে আমি এরকম করে 50 বার বা 100 বার করে, টোটাল 5 সেট। যারা জিম করে এরকম সেটটা বুঝে, রেপ হলো কয়বার করব আর সেট হলো কতবার, মানে 5 সেট 20টা করে 5 বার, তাহলে 20 রেপস 5 সেটস। ওকে, সো এটা আমি করতে পারি এরকম যে 50 রেপস 5 সেট। এবং তুমি বুঝতে পারবা এটা করতে যায় যে একটা পর্যায়ে এই মাসলটা ফুলে যাবে, আঙ্গুলটা নড়াইতে পারবা না। দ্যাটস ওয়েন ইউ নো ইউ হ্যাভ ওয়ার্কড আউট দ্যাট মাসল। ওকে, এইটা তুমি যদি কন্টিনিউয়াসলি করতে থাকো দিনে একবার করে, উইথিন 10 to 15 ডেজ তুমি তোমার লেখার স্পিডে চেঞ্জ পাবা। ওকে, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো সেকেন্ড এক্সারসাইজ, এটাকে আমি বলি হলো স্পাইরাল এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করার জন্য আমরা একটা পেজ নিব, যে কোনো লেখা পেজ, খালি পেজ, নিউজ পেপার, এনিথিং গোস। দেন আমি একটা কলম নিয়ে আমার হাইয়েস্ট স্পিডে আমি জাস্ট ঘুরাবো এখানে। মানে ম্যাক্স স্পিডে ঘুরাইতে থাকবো, ঘুরাইতে থাকবো, ঘুরাইতে থাকবো, লিখতেই থাকবো, লিখতেই থাকবো, লিখতে থাকবো, থামবো না, কন্টিনিউয়াসলি করতে থাকবো, আঙুল নড়াইতে থাকবো, স্পাইরাল করে এরকম করে পুরো পেজ ভর্তি হয়ে যাবে। এরকম করে এটাও আমরা জাস্ট একটা না 2 মিনিট করে করার চেষ্টা করব। 2 মিনিট করে টোটাল 5 টাইমস। জাস্ট এই দুইটা এক্সারসাইজ, বেশি না, ডু ইট ফর 10 to 15 ডেজ। তুমি যদি এটা রেগুলার হ্যাবিট বানাও তাও তো ভালো। 10 to 15 ডেজ ইউ উইল সি চেঞ্জ, ইউ উইল সি প্রপার চেঞ্জ। তোমার স্পিড অনেক বাড়বে। এটা আমার নিজের বানানো ছিল এবং আমি বলবো যে যে মোমেন্টে মানুষজন কেবল লাস্টে সৃজনশীলে যেত ততক্ষণে আমার 5-6টা লুজ নেওয়া হয়ে যেত, জাস্ট এই সিক্রেটগুলোর কারণে। ঠিক আছে, সো প্রথমে আমরা একটু সায়েন্টিফিক্যাল ওয়েতে গেলাম, এরপর আমরা স্ট্র্যাটেজিক্যালি যাব। আমার হাত দুর্বল থাকলে স্ট্র্যাটেজি আসলে কাজ করবে না। স্ট্র্যাটেজিস নাম্বার 2 হলো প্র্যাকটিস। মেজরিটি স্টুডেন্টস 7টা সৃজনশীল লিখতে চায়, 6টা সৃজনশীল লিখতে চায়। ওরা এক্সপেক্ট করে যে সারা বছর একটা লাইনও লিখবো না, সারা বছর একটা সৃজনশীলও লিখবো না, হঠাৎ করে মূল পরীক্ষায় যা বসবো, দেন আমার হাতে কোনো একজন ফেরেস্তা এসে ফুঁক দিয়ে যাবে এবং আমার হাত ফ্ল্যাশ হয়ে যাবে। ঠিক আছে, সুপার হিরো স্পিডে লিখবো আমি,
এটা হয় না। আমি যেটা করতাম, যে কোনো মেইন এক্সামের আগে, সাপোজ আমার এসএসসি আছে, এইচএসসি আছে, কলেজের এক্সাম আছে, এনিথিং গোজ, জেএসসি আছে, আমি সেই এক্সামের আগে একটা অফলাইন মডেল টেস্টে ভর্তি হইতাম, এবং একটা অফলাইন মডেল টেস্ট আর দুই হলো একটা হলো হোম টিউটর। এখন তোমার দুইটার একটারও টাকা নেই, ধরে নাও তুমি বাসায় বসে সিম্পলি টেস্ট পেপার মেরিজে বের করে 7টা সৃজনশীল লিখবা, টাইমার ধরে, উইথ টাইমার। এই দুইটা জায়গায় ভর্তি হওয়ার কারণে আমার টিচার আসে আমাকে টাইমার ধরে পরীক্ষা নিত, আমি 7টা সৃজনশীল লিখতাম। আমি যদি বাসায় 7টা নাও লিখতে পারি, আমার একটা আইডিয়া থাকলো, আমার হাতটা চালু হয়। মানে যেমন বিষয়টা কিরকম, যে ধরো আমি যদি অনেকদিন জিম না করি, দেন আমি জিমে যাই, ধরো আমি আগে 50 কেজি উঠাইতে পারতাম, আমি কিন্তু অনেকদিন পরে যাই হঠাৎ করে 50 কেজি তুলতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কম ওয়েট দিয়ে শুরু করতে হবে। সো আমি যখন বাসায় এবং অফলাইনে মডেল টেস্টে প্রেশারটা হাতের মধ্যে দিচ্ছি, তখন মূল এক্সামে যে আমার হাতটা পারফর্ম করতে পারবে। ইটস লাইক প্লেইং এ টেস্ট ম্যাচ। ফাইনাল ম্যাচের আগে, ওয়ানডের আগে একটা টেস্ট ম্যাচ খেলে বডিটাকে, স্পেসিফিক্যালি আমার হাতটাকে এবং ব্রেনটাকে চালু করা। এই কাজটা করা শুরু করো, দেখবা মূল এক্সামে তোমার পারফরমেন্স অনেক বাড়ছে। তোমরা কি করো, পুরা বছর লিখবো না, বাট যা মূল এক্সামে লিখবো। থিংস ডোন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। এর পরবর্তীতে সাইজ কনসিডারেশন, এই পয়েন্টটাও বুঝতে হবে। হোয়াট ইজ সাইজ কনসিডারেশন? মেজরিটি স্টুডেন্টস যেটা করে, যে এক্সামের শুরুতে যে সৃজনশীলগুলো লেখে সেগুলো হলো আনাস ভাইয়ার সাইজের, 1 নম্বর প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটা বিশাল বড় সড়ো, আর একদম এক্সামের লাস্টে যায় যেই সৃজনশীলগুলো লেখে সেগুলো হলো ধরো অপূর্ব অপু ভাইয়ের মতো একদম ছোট ছোট শুকনা। ঠিক আছে, যাই হোক, অপূর্ব অপু ভাইকে মজা হচ্ছি না, ভাই ইজ এ গোট অফ ফিজিক্স টিচার, বাট দ্য সাইজ কনসিডারেশনে বুঝাচ্ছি তোমাকে, যে তুমি যদি শুরু থেকেই এত বড় লেখো, লাস্টে সৃজনশীলে যখন যায় কম লিখবা, টিচার 100% লাস্টে সৃজনশীলের দিকে যায় নাম্বার কম দিবে, গ্যারান্টিড। সেক্ষেত্রে আমরা একটা ফিক্সড সাইজ করে ফেলি, যা আমি শুরুতে লিখি বা লাস্টে লিখি, যেখানেই লিখি আমি অলওয়েজ এই সাইজেই লিখব। আমার খাতা, আমি প্রশ্নটা যদি খুব ভালোও পারি তাও এমনি লিখবো, প্রশ্নটা খুব খারাপ পারি তাও এমনি লিখবো। আমি যে টেকনিকটা ইউজ করতাম, আমার পেজ নাম্বার 1-এ ক খ গণ, পেজ নাম্বার 2-তে আমি গ পুরাটা লিখব, পেজ নাম্বার 3-তে, এটা হলো পেজ নাম্বার 1, এটা হলো পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3-তে আসে আমি গ এই পর্যন্ত শেষ করছি, এইখানে হলো আমার ঘ শুরু হয়ে গেছে। ঠিক আছে, গ এখানে শেষ, ঘ শুরু। পেজ নাম্বার 4-এ যায় আমি ঘ লিখতেছি, আর পেজ নাম্বার 5-এ যায় আমরা ছোট্ট করে এখানে অল্প একটু আসবো, মানে বেশি না, 2-4 লাইন। তাহলে আমার টোটাল পেজ কত? 1 2 3 4। কিন্তু টিচার কি করবে, যে আমার এইটুকু আর এইটুকু জোড়া দিয়ে ভাববে যে 5 পেজটা লিখছে, কারণ অ্যাকচুয়ালি কিন্তু আমি 5 নাম্বার পেজ পর্যন্ত গেছি। সো সিকিউ লেখার আদর্শ সাইজ হলো মিনিমাম 4। মিনিমাম তুমি 4 পেজে যাবা। তুমি যদি টাইম বেশি পাও তাও তুমি 4 পেজই লিখবা, টাইম যদি কম পাও তাও তুমি 4 পেজে লিখবা। আমাদের মূল প্রবলেমটা হয় শুরুর দিকে, আমরা সৃজনশীলগুলো অনেকে 6 পেজ 7 পেজ চলে যাই, 5 পেজ চলে যাই, কিন্তু লাস্টের দিকে সৃজনশীল আমরা 2 পেজে শেষ করি। ফলশ্রুতিতে প্রথম দিকে পাই 9, পরের দিকে যায় পাই 6-7, আলটিমেট নাম্বারটা ঠিক থাকে না। বাট আমি যদি একটা কমন প্যাটার্নে লিখি, টিচারের মাইন্ডসেটই থাকে যে এই ছেলে সৃজনশীল লেখেই 4 পেজ, তো প্রথম থেকে যদি 9 হয় পরের দিকেও যায় 9 পাবো। বাট টিচারের যদি শুরুতে এক্সপেকটেশন বাড়াই দিই 6 পেজ লেখে, টিচার আশা করবে লাস্টের দিকেও মনে হয় 6 পেজ আছে, কিন্তু লাস্টের দিকে যায় দেখবে তুমি লিখছো 2 পেজ। সো 6 পেজে যদি টিচার দেয় 9, 2 পেজে দিবে কত? 5 6 7 হাইয়েস্ট। বুঝতে হবে সিম্পল টিচারের সাইকোলজি, কারণ টিচার তোমার খাতা কাটবে 30 সেকেন্ডে। টিচার কখনোই সৃজনশীল পড়ে দেখে না, কোনো সৃজনশীল টিচার পড়ে দেখে না, টিচার জাস্ট এক নজর চোখ বুলায় নেয়, 30 সেকেন্ডের মধ্যে একটা খাতা কাটে বোর্ডের ক্ষেত্রে। ঠিক আছে, এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশ এত অসাধারণ একটা দেশ, খাতা, তোমার খাতা টিচারও কাটে না, আয়া কাটে, টিচারের ওয়াইফ কাটে, টিচারের স্টুডেন্টরা কাটে, টিচারের ছেলে মেয়ে কাটে। সো তারা অ্যাকচুয়ালি কিছুই বুঝে না। সো তোমার খাতার দর্শনধারীটাই আগে। এরপর আসো ডিভাইডেশন প্ল্যান। হোয়াট ইজ দ্য ডিভাইডেশন প্ল্যান, এটা বুঝতে হবে। এই ডিভাইডেশন প্ল্যানটা খুব জরুরি বোঝা। আমাদের অ্যাভারেজে যখন আমরা 6টা বা 7টা সৃজনশীল লিখে আমাদের 3 ঘন্টা সময়, 3 আওয়ার টাইম লাইন, মেজরিটি স্টুডেন্টস কি করে, প্রথম 2 ঘন্টায়, প্রথম 1 ঘন্টা, এটা হলো আওয়ার নাম্বার 1, আওয়ার নাম্বার 2, আওয়ার নাম্বার 3, 3টা ঘন্টা। ও কি করে, প্রথম আওয়ারে লেখে 1টা, তারপরের আওয়ারে লেখে 2টা, তারপরে এই যে 2 আর 3 গেল না, তারপরের আওয়ারে লেখার প্ল্যান থাকে তার 4টা। এই এক্স্যাক্ট ঘটনাটা এরকম হয়। অথবা
এখানে সর্বোচ্চ হয়ে যায় 1.5টা, এখানে সর্বোচ্চ গেলে যায় 2.5টা, 1.5 আর 2.5 কত হলো 4, পরেরটাতে যায় 3। যেখানে তোমার ব্রেন কিন্তু শুরুতে থাকে ফাস্ট, লাস্টের দিকে আসে তোমার ব্রেন কিন্তু কাজ করা অফ করে দেয়। সেখানে তুমি শুরুতে লিখতেছো কম, যত টাইম যাচ্ছে তুমি তোমার লেখার গতি ভাবতেছো বাড়বে। আমি যদি 100 কেজি তুলতে যাই জিমে, আমি প্রথমেই যাই তুলবো, আমি 1 ঘন্টা জিম করার পরে তো 100 কেজি তুলতে পারবো না। সো সেক্ষেত্রে ডিভাইডেশন প্ল্যানটা আমার ক্ষেত ছিল খুবই সিম্পল। আমি অলওয়েজ এটা করতাম, আমার টার্গেট থাকতো প্রথম ঘন্টাটা পড়ার আগে আমি মরিয়া হয়ে মরে যাই, আমি লিখতাম হলো এখানে 2.5টা সৃজনশীল, আমার 2টা শেষ করতে হবে। এবং 2.5টাকে আমি ভাগ করে লিখতাম যে মানে পার সৃজনশীল আমি 30 মিনিটের 1 সেকেন্ড বেশি নিব না, মানে 1 সেকেন্ড না, 30 মিনিটের 1 সেকেন্ড না, অ্যাভারেজ যদি তুমি একদম 7টা শেষ করতে চাও, দ্য আইডিয়াল ইজ 20 মিনিটস টু 25 মিনিটস। যদি এই পেসে লেখো তাহলে তোমার 7টা সৃজনশীল শেষ হবে। তো আমার রুল ছিল যে ভাই আমি একটা সৃজনশীলে সর্বোচ্চ করে 20 মিনিট সময় নিব। এখন তুমি তাহলে বলতে পারো ভাই বাকি টাইম কি বসে থাকবো? না, তুমি যতই 20 মিনিট সময় নাও তোমার সব সৃজনশীলে 20 মিনিট সময় লাগবে না। যেমন ধরো যেগুলো ছোট সৃজনশীল, যেগুলোতে বেশি লেখা নেই, ধরো পদ্য থেকে সৃজনশীল লিখতে দিয়েছি, এখানে বেশি লিখতে পারবে না চাইলে। আর গদ্য বা উপন্যাসের সৃজনশীল তো অনেক লেখার লাগে, কিছু জায়গায় তোমার সময় কম লাগবে, কিছু জায়গায় বেশি লাগবে। সো ঘড়িটা ইম্পর্টেন্ট। যদি ঘড়ি না থাকে, আমার কথা ছিল ঘন্টা বাজবে, 1 ঘন্টার মধ্যে যাতে আমার 2.5টা সৃজনশীল এখানে হয়ে যায়। পরের ঘন্টায় আমি লিখবো আবারও 2.5টা, মুড়িয়া হয়ে পাগলের মতো লিখি। তারপর 2.5 আর 5টা হয়েছে, লাস্টের দিকে যায় 2টা লিখবো। আমার অ্যাপ্রোচটা ছিল পুরা উল্টা, কারণ লাস্টের দিকে তো আমার রাইটিং স্পিড কমবে, আমার হাত তো টায়ার্ড হবে, নট হাতের এনার্জি সময়ের সাথে বাড়বে, আমি তো শক্তিমান না, তাই না? তো এই যে আমাদের ডিভাইডেশন প্ল্যানটা সিকিউ এর, এটা রাখতে হবে। বাই দা ওয়ে, তুমি যদি এই ভিডিওর এই পর্যন্ত দেখছো, তুমি যদি এসএসসি 26 ব্যাচের একজন স্টুডেন্ট হও, তাহলে তোমাদের এসএসসির ফ্রি প্রস্তুতি নেওয়ার একটা গ্রুপ আছে, যেখানে আমরা কলেজ অ্যাডমিশন ফ্রিতে করাবো, পুরো এইচএসসি লাইফের গাইডলাইনও ফ্রিতে দিব, এবং এইচএসসির প্রথম 4টা চ্যাপ্টার ফ্রিতে পড়াবো। তাহলে ফেসবুক গ্রুপটাতে জয়েন দেবা। আর যদি তুমি অন্য কোনো 6, 7, 8 এর স্টুডেন্ট হও, তোমাদের জন্য আমাদের প্রোগ্রাম আছে, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম। যেই প্রোগ্রামগুলোতে তুমি একবার পেমেন্টে বই পাওয়া ফ্রিতে, টি শার্ট পাওয়া ফ্রিতে, এবং প্রত্যেকটা সাবজেক্টের 3-4 ধাপের ক্লাস, একাডেমিক ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, অন্যান্য ক্লাস সম্পূর্ণ ফ্রিতে, সবগুলো সাবজেক্টের এক পেমেন্টে পুরো 1 বছরের জন্য পাওয়া যাচ্ছ। আমাদের এখন অলরেডি কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে প্রচুর মানুষজন ভর্তি হয়েছে, অনলাইনের বেস্ট টিচাররা নিছে, 14 জায়গায় 10, 15, 20 হাজার টাকা দিয়ে ভর্তি না হয়ে বর্তমানে এটা প্রাইসের চেয়েও কম দামে তুমি একটা কুপন দিয়ে কিনতে পারবা, এখন এনরোল করতে পারো। আর যদি তুমি এইচএসসি স্টুডেন্ট হও, তুমি অলরেডি জানো আমি তোমাকে কোর্স কিনতে বলবো, একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম, যেটার উপরে বাংলাদেশে কোনো কোর্স হয় না। এবং আমাদের কোর্স করার জন্য কিন্তু কোনো ওয়েবসাইট বা ফেসবুকে ঢোকার লাগে না, আমাদের হালকানস্টাইন অ্যাপে বসে তুমি সুন্দর মতো অনেক ক্ষেত্রে ডাউনলোড করে রাখি ইন্টারনেট ছাড়া ক্লাস করতে পারবা। এরপরে আসি, সেটা হলো রাইটিং স্ট্র্যাটেজি। মেজরিটি স্টুডেন্ট যেটা করে, ও হলো একটা করে সিকিউ সিলেক্ট করে, প্রথমে কোশ্চেনটা পায়, একটা সিকিউ লেখে, 2-4 মিনিট ধরে ভাবে, তারপরে ওটা লেখা শেষে আবার আরেকটা সিকিউ চুজ করে, দেন আবার ভাবে, দেন আবার চুজ করে, আবার লেখে। সো চুজ অ্যান্ড রাইটিং এরকম করে, চুজিং অ্যান্ড রাইটিং ওইটাকে 7 বার করে, বা অনেক ক্ষেত্রে 6 বার করে। ঠিক আছে, যাদের এসকিউ আছে, যারা ছোট মানুষ তোমাদের এসকিউ আছে, তোমরা 5টা যে এসকিউ এগুলা স্টার্টিংয়ে লিখে ফেলবা, তারপরে সিকিউতে যাবা। সিকিউতে নর্মালি কি তোমাকে 5 বার ভাবতে হয় বা 6 বার ভাবতে হয়, তাই না? এই কাজটা করবা না, এটা রং স্ট্র্যাটেজি। তোমার স্ট্র্যাটেজিটা হবে এরকম যে তুমি ফার্স্ট 5 to 10 মিনিটস সময় নিবে, একটা লাইনও লিখবে না, সবাই লেখুক, দেখে থাকো। তুমি হলো তোমার কুড়ালে ধার দাও, তারপরে গাছে কোপাবা। তুমি আগে প্রথমে বসে সিলেক্ট করো, এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য, যে কি আমি অ্যান্সার করব, কোন সৃজনশীল লিখবো, কিভাবে লিখবো, ক কি হবে, খ কি হবে, গ কি হবে, ঘ কি হবে। তুমি প্রথমেই পুরা এক্সামে লেখার প্ল্যানটা করো, ওইখানে তুমি 10 মিনিটের জায়গায় 15 মিনিটও যদি সময় দাও, তুমি পরবর্তীতে এমন আলোর গতিতে লিখবো বাকিরা কম্প্যারিজনে পিছায় যাবে। কিন্তু তোমরা কি করো, প্রথমে ভাবো একটা লেখো, আবার ভাবো একটা লেখো। তুমি ফার্স্ট 5 to 10 মিনিটস গো ফর প্ল্যানিং, দেন রাইট, মানে পাগলার মতো লেখো, ডান বাম কিচ্ছু দেখবা না, মুড়িয়া হয়ে লিখবা। এবং এই ডিভাইডেশনের ক্ষেত্রে আরো একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, সেটা হলো তুমি প্রথম দিকে সিকিউ যেগুলো লিখবা সেগুলো হলো অবশ্যই যাতে ইজিয়ার হয়, লাস্টের দিকে সিকিউ লিখবা হার্ডগুলা। এটা তো বেসিক ব্যাপার, কারণ প্রথমে হার্ড লিখলে ব্রেনের এনার্জি কমে যাবে, টায়ার্ড লাগবে। দ্বিতীয় যেগুলো পারি নাই, ধরো কোনো একটা সিকিউ এর গ আমি পারতেছি না, খ আমি পারবো না, বা চিত্র আছে যা আছে, এগুলো সাথে স্কিপ করে ফাঁকা যাবে, স্কিপ এবং ফাঁকা রাখবো, স্কিপ করে ফাঁকা রাখা যাবো, পরে আসে লিখবো লাস্ট 30 মিনিটসে আমরা লেখার চেষ্টা করবো এটা।
ঠিক আছে? আরেকটা যেটা পয়েন্ট সেটা হলো, ধরো তুমি সিকিউ চুরি করবা। তোমাদের অনেকেরই টেন্ডেন্সিটা আছে যে চুরি করে সিকিউ লিখবা। প্রথমত এটা কখনো করবা না। অন্যের দেখে সিকিউ লিখে পরীক্ষায় ভালো করা পাস করা যায়। যদি কারো এরকম ফেলুয়া পার্টি হয় তুমি তো এমনি বেহা চুরি করতে পারো, বাট যারা ভালো রেজাল্ট করতে চাও চুরি করিও না, রেজাল্ট 100% খারাপ হবে। আর যদি দেখেই লিখতে চাও, তোমার যদি হয় ম্যাক্সিমাম গেলে লাস্ট 10 মিনিটসে যখন অল রাইটিং ইজ ডাউন, মানে তোমার লেখা শেষ এবং 100% তুমি ধরা তো খাবাই, 100% খাতা নিয়ে নিবে, যাতে খাতা নিয়ে নিলে তোমার কোনো লস না হয়। ঠিক আছে? বাট চুরি করিও না। অনেকে আছে শুরু থেকেই চোরের উপর থাকো, চুরি করে লেখো, চুরি করে লেখো, জীবনে লেখা শেষ হবে না। প্রথম দিকে যা নিজে পারবা সব লেখো, তারপর যদি বন্ধুকে একটু জিজ্ঞেস করা যায় লাস্ট 1 মিনিট 2 মিনিটে যায় সেটা করতে পারো, না করাটাই সাজেস্টেড। তারপরেও তোমরা এত ভালো মানুষ না, তাই আমি সত্যটা তোমাকে বললাম। এরপরে সর্বশেষ যেটা, যে কিভাবে কম লিখে বেশি নাম্বার পাওয়া যায়। 6টা সিকিউ তো আমি যেই সাইজ বললাম 4 পেজ লেখা বা 2.5টা লেখা 20 মিনিটের মধ্যে লেখা, তাহলে আমাকে অত বেশি লেখা যাবে না। কিভাবে আমি কম লিখে বেশি দেখাইতে পারি? সো আমাদের কিছু প্রথমত প্যারার ব্যাপারটা বুঝতে হবে। যে কোনো সময় ক নাম্বার লিখবা 1 থেকে 2 লাইনে, খ নাম্বারে ম্যান্ডেটরি 2টা প্যারা করতে হবে। ম্যান্ডেটরি কিভাবে করবা আমি জানি না। গ নাম্বারে ম্যান্ডেটরি 3টা প্যারা করা লাগবে। কেমনে করবা তোমার ব্যাপার, নো ওয়ান কেয়ারস, 3টা প্যারা করা লাগবে। ঘ নাম্বারে ম্যান্ডেটরি আমার 4টা প্যারা করা লাগবে, নাইলে হবে না, কোনোভাবেই হবে না। এর পরবর্তীতে আসো, যে কোনো সময় তোমাকে যদি বৈশিষ্ট্য চায় বা ব্যাখ্যা করো চায়, যে কোনো জায়গায় যদি তুমি পয়েন্ট করে লিখতে পারো অবশ্যই পয়েন্ট করে লিখবা। ধরো পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3 দেখে এমনিই পয়েন্টের মাঝে 1 লাইন করে ফাঁকা দেওয়ার লাগে না, এমনিই লেখা বড় হয়ে যায়। ঠিক আছে? সো পয়েন্ট করে লেখার চেষ্টা করবা। গ নাম্বারে যদি পয়েন্ট দাও 6টা পয়েন্ট দিবা, ঘ নাম্বারে যদি পয়েন্ট দাও 8টা পয়েন্ট দিবা, অর্থাৎ মার্কের চেয়ে ডবল। যে কোনো সময় যদি তোমাকে পার্থক্য, কম্প্যারিজন বা তুলনা বলে অবশ্যই ছক করে লিখবা। ছক দিলে এমনি পেজের জায়গা অলরেডি গন, 1 লাইনও না লিখলে পুরাটাই গন হয়ে যায়। টেবিল বানায় দিবে এটা সুন্দর মনে করে, এমন এটি হলো আনাস ভাই, এটি হলো রহিম ভাই, তারপর এইভাবে টেবিল বানায় দিলে পয়েন্ট 1 2 3 4, দেখবা বিশাল বড় সাইজ মনে হচ্ছে। এরপরে তুমি যে কোনো ম্যাথ ট্যাথ বা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে যদি পারো গ্রাফ দিবা। গ্রাফ দিলে এই মনে করো পেজের মাঝখানে একটা গ্রাফ দিয়ে দিচ্ছে যে এটি হলো ভি বনাম আই, এটা হলো আর প্রকাশ পাচ্ছে, সুন্দর মতো পেজের জায়গা অলরেডি খাই ফেলছি। বায়োলজি হইলে বা ধরো মনে করো বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ভূগোল থেকে আসে না যে কিভাবে ঋতু পরিবর্তন হয়, কিভাবে জোয়ার ভাটা হয়, ওগুলাতে সুন্দর মতো পেজের মাঝখানে একটা চিত্র বসায় দিবা। চাই নাই চিত্র, কিন্তু স্যার আমি খুব এক্সপার্ট, দি এক্সপার্ট স্যার, আমি চিত্র বসায় দিবা, নাম্বার বেশি আসবে। এই 5টা পয়েন্ট যে কোনো 6টা 7টা কেন, যেই সাবজেক্টে তুমি ফেলাবা এগুলা দেখবা যে টিচার তোমার ফ্যান হয়ে গেছে, বিনা কারণে টিচার 9 দেওয়া শুরু করছে। লাস্ট বাট নট লিস্ট, সৃজনশীলে কখনো কাটাকাটি করবা না। স্পেসিফিক্যালি শুরুতে কাটাকাটি করা হারাম, শুরুতে হারাম। ধরো টিচার প্রথমে খাতা খুলছে, খাতা খুলেই দেখে তুমি এমন একটা পেজ রেখে দিছো, শেষ, তোমার ফার্স্ট ইমপ্রেশনই খারাপ। ইট ইজ লাইক মনে করো প্রথমে একজনের কাছে গেছো, তার গেঞ্জি ছিঁড়া, জুতা ছিঁড়া, প্যান্ট ছিঁড়া, তুমি কি প্রথমে ভাববা যে সে বিলিয়নিয়ার? যদিও পোশাক দেখে কাউকে জাজ করা উচিত না, বাট 30 সেকেন্ডে যখন একটা খাতা জাজ করব তখন আমার প্রথমেই কাটাকাটি দেখলাম মনে হবে যে এই হালার বলায় কোনো পড়াশোনা করা নেই। ঠিক আছে? সো এই যদি ওভারঅল স্ট্র্যাটেজিটা আমরা ফলো করি, 7টা সিকিউ হোক, 6টা সিকিউ হোক বা 5টা সিকিউ হোক, 5টা সিকিউ খুব ইজি অ্যাকচুয়ালি, সমস্যা নেই, আমরা শেষ করে আসতে পারবো। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আসসালামু আলাইকুম, টাটা।